হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। বলছি গোপাল রওনা দি। মহারাজ এত ব্যস্ত হবেন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা মহারাজ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রাতে একটু ঘুমোননি। হ্যাঁ ঠিকই ধরেছ, তাছাড়া ঘুম হবে কি করে বলো, আমার বাড়িতে যে ছোট্ট রাজপুত্র আসছে। তা অবশ্য ঠিক, সেই কবে থেকে আমাদের নাতিকে দেখার জন্য আমরা বসে আছি। আচ্ছা গোপাল, তুমি এইবারে রওনা দাও, বেশি দেরি করো না, জাহাজ ঢুকবার সময় হয়ে এলো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি একদম সযত্নে আপনার নাতি ও বৌমাকে রাজপ্রাসাদে নিয়ে আসব। গোপাল, খুঁজে পেতে কোনো রকম অসুবিধে হবে না। মনে আছে রানীমা? এখন তাহলে আসি। এসো এসো বোমা, এসো। আরে আমার নাতি বাবু যে। বৌমা, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? এইটুকু পথ আসতে কোনো রকম কষ্ট হয়নি মা। গোপাল কাকা এত ভালো যে কি বলবো। যাক যাক, গোপাল তাহলে আরো একবার আমার মান রাখলো। যতদিন গোপালের ধরে থাকবে তার প্রাণ, সে ততদিন মহারাজের রাখবে যে মান। হ্যাঁ মহারাজ, আমি থাকতে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। বেশ বেশ বেশ। আমি তাহলে এখন আসি, কেমন? আরে আরে, কোথায় যাচ্ছ গোপাল? একেবারে মধ্যাহ্ন ভোজনটাও সেরে যাও। ও, ভোজনের ব্যবস্থা আছে? তাহলে তো থাকতেই হবে। ওই ভোজনের কথা শুনেই গোপালের জিভের ওজন বেড়ে গেল। তুমি থামো তো মন্ত্রী, আসলে আজ বিকেলেই আমাদের কুল গুরুদেব আসছেন, তোমরা সবাই থেকো, আজকেই নাতিবাবুর অন্নপ্রাশনের দিনটা স্থির করে নেব। এ তো বেশ ভালো কথা। বেশ তাহলে, বেশ ভালোই হলো। রোজ বাড়িতে খেতে খেতে জিভে একেবারে চড় পড়ে গিয়েছিল। বহুদিন পরে রাজবাড়ির পোলাও কোরমা খেয়ে পেট ভরাবো। বাহ, তোদের নাতির তো ঢের উন্নতি হবে রে, খুব প্রতিপত্তি হবে, নাম যশ সব হবে, কোনো চিন্তা নেই। গুরুদেব, নাতির শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো? দেখ, এমনিতে খুব একটা কিছু অসুবিধা তো দেখছি না, তবে হ্যাঁ, সম্প্রতি একটা বড় সড় ঝড় বয়ে যাবে দেখা যাচ্ছে। কি সর্বনাশ গুরুদেব, এসব কি বলছেন? কথাটা কি সত্যি? আমি মিথ্যা বলি না, যা দেখলাম, ঈশ্বর আমাকে দিয়ে যা বলালেন তাই বললাম। তাহলে কি হবে গুরুদেব? এই বিপদ এড়াবার কি কোনো উপায় নেই গুরুদেব? ওরে, তোরা আমার পুরো কথাটা শোন, কথার মাঝেই যদি এত প্রশ্ন করতে থাকিস তাহলে আমি কিভাবে আমার কথাটা শেষ করব? হ্যাঁ, ক্ষমা করুন গুরুদেব, আপনি বলুন বলুন। শোন, ওর কপালে ঝড় থাকলেও সে ঝড় ঠিক কেটে যাবে, চিন্তা করিস না, ভগবান আছেন, উনি বিপদ ঠিকই কাটিয়ে দেবেন। যখন বিপদ চরম সীমায় পৌঁছে যায় তখন ঈশ্বর নিজে এসে আমাদের বিপদ মুক্ত করে। সত্যি গুরুদেব, ঈশ্বর নিজে আসেন? হ্যাঁ, নিজে আসেন। জয় গুরুদেবের জয়। গুরুদেব, এইবারে তাহলে আপনি একটা শুভ দিন বলে দিন, নাতিবাবুর অন্নপ্রাশনটা ধুমধাম করে দিতে হবে তো। আজকের পর থেকে ঠিক 3 দিন বাদে একটা খুব ভালো দিন আছে, ওই দিন তাহলে অন্নপ্রাশনের ব্যবস্থা কর। বেশ বেশ, তবে তাই হবে গুরুদেব, তাই হবে। গোপাল, তাহলে সব কিছুর বন্দোবস্ত করা শুরু করো। সে আর বলতে রানীমা, আমি আগামীকাল থেকেই একদম জোর কদমে মাঠে নেমে পড়বো। হ্যাঁ রানীমা, আমি কোনো দায়িত্ব নেব নাকি? না থাক, যদি প্রয়োজন হয় তুমি গোপালকে সাহায্য করো। অপূর্ব হয়েছে রান্নাগুলো।
সুযোগ পেয়েছে, একেবারে 3 দিনের খাওয়া খেয়ে নিচ্ছে। সুযোগ কি কেউ ছাড়ে মন্ত্রী মশাই? এই আপনি বলুন না, যখনই সুযোগ পান কোষাগার থেকে একেবারে থলি ভরে ভরে মোহর সরিয়ে থাক, মুখ বন্ধ করো, আমার ঘাট হয়েছে বলাটা। তুমি বাপু মন প্রাণ ভরে খাও, কেমন? মহারাজ, এইরকম একটা খুশির দিনেও আপনার মুখে হাসি নেই কেন? আসলে নাতিবাবু তো আর 2-1 দিন পরেই চলে যাবে, সেই কারণেই মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে রয়েছে। তা তো ঠিকই, আমাদের ছেলেটা আসতে পারলো না, যাও বা নাতি এলো, তাও তো এই কটা দিন কি আনন্দেই না কাটলো। আচ্ছা রানী, আমরা যদি আমাদের কাছে আরো কদিন নাতিবাবুকে রেখে দিই তাহলে কেমন হবে? মানে বৌমাকে তো ফিরতেই হবে, বিদেশে আমাদের খোকার কত কাজ বলো তো। আরে বাবা, বৌমা না হয় ফিরে গেল, নাতিবাবু কদিন আমাদের কাছে থেকে গেলে কি এমন হবে? কিন্তু দেখো না বৌমা, আমাদেরও তো একটু ইচ্ছে হয় নাতিপুতিদের নিয়ে খেলবো, আদর করব, দেখো না। ঠিক আছে ঠিক আছে, আপনাদের কাছে আমার বাবু সোনাকে রাখতে আমার কোনো চিন্তাই নেই। ব্যাস, তাহলে তো মিটেই গেল। মহারাজ, নাতিবাবুকে কদিন এখানেই রেখে দিন, আমরা সবাই আছি, ঠিক কোলে পিঠে করে তাকে সামলে নেব। বাবা বাবা, গোপাল তোমার সব দিকে কান খোলা থাকে তাই না? মহারাজ, আমি হলাম ভাঁড়, তাই মাটির ভাঁড়ের মুখটা যেমন খোলা থাকে তেমন আমার কানটাও সব সময় খোলা থাকে, বুঝলেন? কি ব্যাপার মহারাজ, আপনি এখনো শোননি কেন? শরীর খারাপ করছে নাকি? না রানী, একটা কথা খুব ভাবাচ্ছে বুঝলে। কি কথা মহারাজ? এই যে সেদিন গুরুদেব বললেন না, যখন গভীর বিপদ আসে তখন ঈশ্বর নিজে আসেন বিপদে মোকাবিলা করার জন্য। হ্যাঁ মহারাজ, বললেন তো। আচ্ছা, ঈশ্বর কি বিপদে সত্যি নিজে আসেন? কিন্তু তিনি নিজে তো বিশাল শক্তিধর, ক্ষমতাবান, তাহলে তিনি নিজে না এসে অন্য কাউকে পরিস্থিতির মোকাবিলা করতে পাঠান না কেন? মহারাজ, ঈশ্বর কখনো কখনো নিজেই হয়তো আসেন, অথবা কখনো কারো দ্বারা বিপদ খণ্ডন করেন। ব্যাপারটা খুবই সহজ মহারাজ। না না, কিন্তু আমার মনে হয়। মহারাজ, আপনার কি মনে হয় আমি জানি না, তবে আমার যা মনে হয় আপনাকে বলেছি। আগামীকাল একবার সভাসদদের প্রশ্নটা করতে হবে, দেখি তারা কি বলে। আগামীকাল সকালে আবার বৌমা ফিরে যাবে। আমি তাহলে আসি, আমার সন্তানকে আপনাদের কাছে কদিনের জন্য রেখে গেলাম, ওকে খুব যত্নে সাবধানে রেখে দেবেন, কেমন? তুমি কোনো চিন্তা করো না মা, আমাদের নাতিবাবু একদম দুধে ভাতে থাকবে। কদিন একটু দেশের মাটিটা চিনে নিক, তারপর না হয় আবার বিদেশে পাড়ি দেবে। এই বলো সোনা। বৌমা তো চলে গেল, এইবারে তাহলে আমরাও যাই। আজকেও নিশ্চয়ই বৌমার ফিরে যাওয়া উপলক্ষে রাজসভা বন্ধ থাকবে। ভুলেও এই সব কথা ভেবো না মন্ত্রী, চলো এইবারে সবাই রাজসভায় চলো, তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। সেরেছে, মহারাজ আবার কি প্রশ্ন করবেন ভগবান জানে। সবাই রাজসভায় এসো। আচ্ছা, তোমরা সকলে বলো তো, ঈশ্বর কি সত্যি বিপদ খণ্ডনে এই ধরাধামে অবতীর্ণ হন? আচ্ছা, তাই যদি হয় তাহলে ঈশ্বর নিজে না এসে তার প্রতিনিধি হিসেবে অন্য কাউকে বিপদ খণ্ডন করতে পাঠান না কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কেন কেন, ঈশ্বর তো মহাশক্তিধর, উনি চাইলেই যা খুশি তাই করতে পারেন। মহারাজ,
আমাদের যেমন ইচ্ছে হলে আমরা খাই দাই ঘুমাই ঘুরে বেড়াই, ঠিক সেই রকম ঈশ্বরেরও ইচ্ছা হয় নিজে নেমে এসে জগতের কল্যাণ করার। না না না, আমি কিন্তু আমার প্রশ্নের যথাযথ উত্তর পেলাম না। এই গোপাল, তুমি কিছু বলো না, একদম মুখে কুলুপ দিয়ে বসে আছো কেন? হ্যাঁ, না মহারাজ, মুখে কুলুপ দিয়ে নেই, আসলে খিদেতে পেটে ছুঁচো দৌড় দিচ্ছে। বেশি কথা বললে খাটনি হবে, আরো খিদে বাড়বে, তাই চুপ করে আছি আর কি। ইস, শুধু খাওয়া আর খাওয়া, সব সময় শুধু খাওয়ার চিন্তা। গোপাল, ছি, লজ্জা করে না? এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে মনে মনে খাবারের কথা ভাবছো। আসলে মহারাজ, ওই না খেলে যে মাথাটা কাজ করে না, পেটে খিদে মুখে লাজ, এমন করলে তো মগজটাই পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে মহারাজ। বেটাকে তাড়িয়ে দিন। যাও যাও গোপাল, আমার রাজসভা থেকে এক্ষুনি বিদেয় হও দেখি। যাও যাও, তুমি যাও। যার সব সময় শুধু খাওয়ার চিন্তা, এমন পেটুককে সভায় রেখে আমার কোনো কাজ নেই। কিন্তু মহারাজ, চুপ, একদম চুপ। তুমি যাও গোপাল, যাও। যদি কোনোদিনও উত্তর খুঁজে পাও, তবেই আবার এই সভায় তোমার মুখ দেখিও। মহারাজ যে এমন সামান্য কারণে আমায় রাজসভা থেকে বার করে দেবেন ভাবতেও পারিনি। এখন কি যে করি, একে তো মাসের শেষ, সংসারে তুমুল টানাটানি। এক কাজ করি বরং, গিন্নিকে নিয়ে কদিন শ্বশুর বাড়ি চলে যায়, কদিন পায়ের উপরে পা তুলে আরাম করে আয়েশ করে দিন কাটাবো। হ্যাঁ, তাই করি। গিন্নি, ও গিন্নি, বলছি কি, ওই শিগগিরই তল্পি তল্পা গুছিয়ে তোমার বাপের বাড়ি চলো। এই কটা দিনের জন্য দুজনে ঘুরে আসি, বুঝলে? কি ব্যাপার? তোমার হঠাৎ করে আমার বাপের বাড়ি যাবার হিড়িক কেন? কিছু মতলব আছে নাকি? আমি না তোমার স্বামী? তুমি আমাকে এভাবে বেমক্কা মতলববাজ বলতে পারলে? হ্যাঁ, কোথায় আমি তোমার কথা ভেবে কথাটা বললাম, আর তুমি কি না আমায় স্বামী না স্বামী কে জানে? এই গত 3 মাস ধরে বাপের বাড়ি যাওয়ার কথা বলছি, তুমি তো তখন কানেই নিচ্ছিলে না, এখন হঠাৎ? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, অনেক ঝগড়াঝাটি হয়েছে, এইবারে তল্পি তল্পা গুছিয়ে চলো, মেলা সময় বয়ে যাচ্ছে। কি এক্ষুনি যাবে নাকি? সন্ধে হয়ে এলো তো। সন্ধে হয়ে এলো তো কি হয়েছে, চলো চলো চলো, শিগগিরই চলো। ঠিক আছে, আমি প্রস্তুত হচ্ছি। তুমি তাহলে একখানা গরুর গাড়ি ডেকে আনোগে, যাও যাও। আরে মিছিমিছি গরুর গাড়ি রাখবো কেন? আরে বাবা, আমরা হেঁটে যাবো, হেঁটে। কি বলছো? এতটা রাস্তা বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব? শোনো গিন্নি, ওই বাতের ব্যথায় না হাঁটাটা বেশ ভালো, বুঝলে? চলো চলো, দেখবে কোনো রকম অসুবিধে হবে না। হ্যাঁ, আমি তো আছি নাকি? হ্যাঁ, বাবা, বনটা বেশ ঘন। বলি, এই সময়ে এই বনের মধ্যে দিয়ে কেউ হেঁটে যায়? মেলা গজগজ না করে চুপচাপ এসো দেখি। ও মা গো, বাবা গো, বাবা গো, কি লাগাটাই না লাগলো গো। আরে, তোমার থেকে আমার বেশি লেগেছে, যাখানা ধাক্কা মারলে। কি করবো? গিন্নি আমায় ধাক্কা মেরে ফেললো বটে, কিন্তু আজ আমি মহারাজের প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গেলাম। বেড়াল ছানাটিকে বাঁচাতে কোনো কিছু না ভেবেই কিভাবে বেড়ালটা ওই বাঘা কুকুরটার দিকে তেড়ে গেল। হ্যাঁ, তার মানে বিপদে পড়লে সন্তানকে বাঁচাতে না, আমাকে এক্ষুনি একবার রাজপ্রাসাদে যেতে হবে, রানীমার সঙ্গে কথা বলতে হবে। আরে 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 আরে, ওদিকে কোথায় চললে গো? ওদিকে তো তোমার শ্বশুর বাড়ি নয়? আরে বাবা, আমার নয়, তোমার শ্বশুর বাড়ির দিকেই আবার যাচ্ছি, বুঝলে? আর মানে আমরা আর যাবো না? না না, পরে যাব, তাড়াতাড়ি এসো দেখিনি। এ কি রে বাবা, লোকটার মাথাটা কি গেছে নাকি? কখন যে কি করছে নিজেরই ঠিক নেই, যত সব।
আরে গোপাল দাদা, তুমি এখন কি ব্যাপার গো? আমি একটু রানীমার সঙ্গে দেখা করতে চাই, খুব দরকার। কিন্তু এখন তো সকলে ঘুমাচ্ছে, তাই আমি তো এখন তোমাকে ঢুকতে দিতে পারবো না। আরে অযথা কথা না বলে পথ ছাড়ো, ভিতরে ঢুকতে দাও। গোপাল দাদা, তুমি এই সময় ওই ঢোকার জন্য অহেতুক জেদ করো না। তাছাড়া আমি যতদূর জানি তোমায় তো মহারাজ তাড়িয়ে দিয়েছিলেন, তাহলে আবার বহাল হব, চিন্তা করো না। দয়া করে এখন ঢুকতে দাও। গোপাল দাদা। আহ পেয়াদা, এই এই কি ব্যাপার? এত হইচই কিসের? কি হয়েছে? রানীমা, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, বিশেষ দরকার আছে। এসো এসো, ভেতরে এসো। তাহলে মহারাজকে তোমার পরিকল্পনা মতো বাইরে নিয়ে যেতে পারলেই উনি ওনার প্রশ্নের উপযুক্ত জবাব পেয়ে যাবেন, বলছো? সে ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকুন রানীমা। এখন আপনি শুধু আমার পরিকল্পনা অনুযায়ী মহারাজকে নৌকা বিহারে যেতে রাজি করান। তারপর কি হয় সেটা আপনি নিজেই সচক্ষে প্রমাণ পেয়ে যাবেন। তোমার উপরে আমার অগাধ আস্থা গোপাল। ঠিক আছে, তুমি যেমনটা বললে ঠিক ওইভাবেই আমি নৌকা বিহারের ব্যবস্থা করছি। রানীমা, দেখবেন এই পরিকল্পনাটা যাতে কোনোভাবেই পাঁচকান না হয়, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। নিশ্চিন্তে থাকো গোপাল, কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকো। মহারাজ আবার বেজার ভোগ করে গেছেন। কি করব? আমি এখনো যে আমার প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। এইভাবে আপনি আর কতদিন মুখ ভার করে বসে থাকবেন শুনি? কি জানি, কিছুই আর ভালো লাগে না যে। বলছি শুনুন না মহারাজ, নাতিকে নিয়ে চলুন না, আমরা একটু নৌকা বিহারে যাই, তাহলে ওরও ভালো লাগবে আর আপনার মনটাও বেশ অন্যরকম হবে। ঠিক আছে, তাহলে চলো একটু নৌকা বিহার করে আসি। এই তো মহারাজ, আসুন আসুন, সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। এ কি গোপাল, তুমি এখানে? কি ব্যাপার? তোমার সঙ্গে তোমার স্ত্রীও আছেন দেখছি। মহারাজ, কতদিন আপনাকে দেখিনি বলুন তো, তাই আজকে একদম সস্ত্রীক চলে এলাম। চলুন চলুন, সকলে মিলে নৌকো বিহার করে আসি। কিন্তু আমি তো তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, তারপরেও তুমি। মহারাজ, অনেক তো হয়েছে, এখন এসব কথা ছেড়ে নৌকোতে টুকুস করে উঠে পড়ুন দেখি। কিন্তু মহারাজ অযথা দেরি করবেন না, চলুন উঠে পড়ুন। এ কি? এই নাও, দেখো দেখো, ও কোনো সাড়া শব্দ করছে না কেন? সারা শব্দ করবেন না মহারাজ। মানে এসব কি বলছো? এই পুটুলির ভেতরে তো আপনার নাতি নেই, এখানে নাতির বদলে রয়েছে একখানা খেলার পুতুল। এসব কি বলছো তুমি? এইটা যদি পুতুলি হয় তাহলে আমার নাতিবাবু কোথায়? হ্যাঁ, আপনার নাতি এইখানে একদম সুরক্ষিত অবস্থাতেই আছে। যাক বাবা, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম তার কি বলবো। কিন্তু রানী, তুমি আমার সঙ্গে হঠাৎ কেন এমন ছলনা করলে? হ্যাঁ, আমার কথাই মহারাজ। কেন? আসলে আমি আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে আপনার প্রশ্নের আসল উত্তরখানা দিতে চেয়েছিলাম, তাই। গোপাল, কি বলতে চাইছো একটু খুলে বলো তো। আপনি জানতে চেয়েছিলেন যে ঈশ্বর যেহেতু বিশাল ক্ষমতাধর, তাই সন্তানের বিপদে তিনি নিজে না এসে অন্য কাউকেও তো তার প্রতিনিধি হিসাবে বিপদটা কাটাতে পাঠাতে পারেন। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক শুনি? মহারাজ,
পুতুলটি যখন জলে পড়ে গেল তখন আপনি সেটিকে নিজের নাতি ভেবেই একবারও কারুর জন্য অপেক্ষা না করে নিজের প্রাণের তোয়াক্কা না করে নাতিবাবুকে রক্ষা করলেন। মহারাজ, আমরা ঈশ্বরের মানব সন্তান। ঈশ্বর আমাদের সকলের হৃদয়ের ভিতরে বসবাস করে, তাই বিপদ হলেই তিনি ছুটে আসেন, কখনো নিজে, আবার কখনো বা কোনরূপ প্রতিনিধি মারফত। তাই ভবিষ্যতে আর কোনোদিনও ঈশ্বর সম্পর্কিত কোনরূপ সংশয় মনে রাখবেন না, কেমন? সাধু সাধু, ধন্য তোমার বুদ্ধি হে গোপাল। সত্যি যেভাবে তুমি একটা ঘটনার মধ্যে দিয়ে আমায় আমার প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা সমেত, তার কোনো তুলনা হয় না। তোমার যে আর কিভাবে প্রশংসা করব তাই ভাবছি। মহারাজ, আমার আর প্রশংসা না করে ওই পেট পুরে একটু ভালো মন্দ খাওয়ান তো দেখি, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। আগামী 7 দিন তোমার সস্ত্রীক সহ রাজবাড়িতে দুবেলা আহারের নিমন্ত্রণ থাকলো, কেমন? ব্যাস, আর কি চাই? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। কি বিশৃঙ্খল অবস্থা! গোড়াতেই এত গলদ থাকলে পরে কি হবে? না, ব্যাপারটা তো জানাতে হবে। এই তো মহারাজের প্রিয় গোপালও চলে এসেছে। তাহলে এবার সভা শুরু করা যাক মহারাজ। সে আপনি যাই বলুন না কেন মন্ত্রী মশাই, আজ আমার আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই নেই। কেন গোপাল, কি হয়েছে তোমার? কি আর বলি মহারাজ, কৃষ্ণনগরের ভবিষ্যৎ দেখে আমি তো ভাষাই হারিয়ে ফেলেছি। বলো কি, কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তা শুনি শুনি, খুব ভালো কিছু নিশ্চয়ই। এতে আর শোনার কি আছে মহারাজ, অবশ্যই ভালো হবে। সে কথা তো আমি একবারও বলিনি মন্ত্রী মশাই। আহা গোপাল, ভনিতা না করে বলি ফেলো না দেখি, কি এমন দেখেছো কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তাহলে শুনুন, কৃষ্ণনগরের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে, মোটেই ভালো নয়। হ্যাঁ, বলো কি? কৃষ্ণনগরের ভবিষ্যৎ বলতে আমি ছোট ছোট ছেলে মেয়েদের কথাই বলছি। ওরাই তো আমাদের কৃষ্ণনগরের ভবিষ্যৎ। ঠিক কথা, কিন্তু তার সাথে অন্ধকারের কি সম্পর্ক? সম্পর্ক আছে মহারাজ। আজ সকালে রাজসভায় আসার পথে দেখি পাঠশালায় বাচ্চাদের পড়াশোনা বাদে সবই হচ্ছে। তাই এরকম চলতে থাকলে কি করে রাজ্যের ভালো হবে বলুন দেখি? না হওয়ারই বা কি আছে শুনি? পড়াশোনার সাথে রাজ্যের ভালো খারাপের কি আছে? সত্যি, মন্ত্রী হয়েও যে আপনি এসব কথা বলেন ভাবলেও অবাক লাগে। গোপাল, মুখ সামলে কথা বলো। আপনিও তাহলে আগে বুঝুন, তারপর কথা বলুন। আবার শুরু হয়ে গেলে তোমরা। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি তো কিছু শুরু করিনি। মন্ত্রী মশাই তো না বুঝে কথা বলছেন। আপনি বলুন মহারাজ, বাচ্চারাই তো সমাজের ভবিষ্যৎ। ওরা এখন যা শিখবে সেটাই তো পরে কাজে লাগাবে। ঠিক ঠিক, শিক্ষার গুরুত্ব অনেক, তাকে এত অবহেলা করলে তো চলবে না। সেটাই তো মহারাজ, একে তো সকলে পাঠশালায় আসে না, তার উপর যে কয়জন আসে তাদের মধ্যেও কেউ খেলে বেড়ায়, কেউ ঘুরে বেড়ায়, এসব হয়। বুঝলাম, কিন্তু রাজপণ্ডিত কিছু বলে না। কি করে বলবেন মহারাজ? উনি তো নিজেই ঘুমে ঢুলতে থাকেন। কি? আমি কালই রাজপণ্ডিতের সাথে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু শুধু রাজপণ্ডিতের সাথে কথা বললেই হবে না মহারাজ, তার সাথে এমন কিছু করতে হবে যাতে ছেলেপুলেরা রোজ পাঠশালায় খুশি মনে এসে পড়াশোনা করে। তার জন্য কি করা যায় বলো তো? আর তোমার কাছে কি কোনো উপায় আছে? থাকলে তো আগেই বলে দিত, এত সময় ধরে অভিযোগ করে যেত নাকি? আচ্ছা, আপনার কাছে কি কোনো উপায় আছে মন্ত্রী মশাই? মানে এখন নেই, ভাবতে হবে। তাহলে একটু চুপ করে থাকুন। ছাড়ো না গোপাল, তুমি বলো। আমি বলছিলাম, ওই বাচ্চাদের পাঠশালার প্রতি আগ্রহ আনার জন্য যদি একবেলা ভাত, ডাল, দুধ, ডিম ইত্যাদি খাওয়ানো যায় তাহলে সেটা কার্যকর হবে বলে মনে হয়। অসম্ভব! রাজ্যের কত খরচ বেড়ে যাবে জানো?
তুমি থামো তো মন্ত্রী, সব সময় খালি উল্টো কথা বলা। আমি একদম একমত গোপালের সাথে। কৃষ্ণনগরের উন্নতির জন্য আমি সব করতে রাজি। তোমার কিছু বলার আছে পণ্ডিত পাঠশালার এই অব্যবস্থার ব্যাপারে? আজ্ঞে মহারাজ, অনেক ভোরে উঠি তো, তাই একটু চোখ লেগে যায় আর কি। চোখ লাগারও আর সময় পেল না তোমার, পড়ানোর সময়ই চোখটা লাগতে হলো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আর যেন এমন না হয় সেটা কিন্তু মাথায় রেখো। আজ্ঞে মহারাজ, কথা দিচ্ছি আর কোনোদিন পড়ানোর সময় ঘুমোবো না। বেশ, আর মন্ত্রী, তোমার ওপর একটা দায়িত্ব আছে। বলুন মহারাজ। তুমি পাঠশালাতে পড়াশোনা শুরু করতে পারবে এমন বয়সী সকল বাচ্চাদের মোট সংখ্যাটা জেনে কোনো দোকানদারের কাছে গিয়ে সেই পরিমাণ শস্যপাতি আর ডিমের বায়না দিয়ে আসবে। আর হ্যাঁ, একজন ভালো রান্নার ঠাকুর জোগাড় করো। যথাজ্ঞা। আরে বাস, এ তো দারুণ সুযোগ। এই ফাঁকে আমারও কিছু লক্ষ্মী লাভ হতে পারে। গোপাল, তোমারও একটা দায়িত্ব আছে। হ্যাঁ, বলুন মহারাজ। মন্ত্রী যে দোকানদারের কাছে সব জিনিসপত্র বায়না দেবে, সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে তুমি রোজ পাঠশালায় পৌঁছে দেবে, কারণ এসব ব্যাপারে মন্ত্রীর ওপর আমার ভরসা নেই। ঠিক আছে মহারাজ। মহারাজের বেশি বেশি বলে কিনা আমার ওপর ভরসা নেই। সব জোগাড় করব আমি, আর শেষ বাজিটা মারবে গোপাল। আরে না, ভালোই হলো। আমি যদি কিছু করিও তবু দোষ পড়বে গোপালেরই উপর। কি ব্যাপার, মন্ত্রী মশাই কিছু বললো না এটা শুনে? কি ভাবছে এত? ঠিকই বলেছেন মহারাজ, এসব কাজ গোপালই ভালো করতে পারবে। বাবা, ওভাবে কেন বলছো গোপাল? আমিও তো চাই কৃষ্ণনগরের ভালো হোক। বেশ, ভালো হলেই ভালো। শোনো ঠাকুর, তাহলে ওই কথাই রইলো। দেখো যেন কোনো ভুলচুক না হয়। ঠিকঠাক কাজ করলে ভালো বকশিস পাবে, কেমন? হুকুম, কোনো ভুল হবে না। পাথর ভেঙে এক বস্তা কাঁকর আমি তৈরি করে এনেছি, আর অর্ধেক দুধে অর্ধেক জল মেশানো আর ডিম সরানো, এই তো সব হয়ে যাবে। হ্যাঁ, তবে দেখো গোপাল যেন এর টের না পায়। না না হুকুম, তু গোপাল কেন, কাক পক্ষীও টের পাবে না। যাক বাবা, এবার শুধু জিনিসের দামটা মহারাজকে বাড়িয়ে বললেই কাজ হাসিল। এদিকে অতিরিক্ত মূল্যটাও আমার হবে, আর বাকি জিনিসগুলো বিক্রি করার পর সেই দামও আমারই হবে। রে, কোথায় যাচ্ছিস সব তোরা? খেলতে যাচ্ছি গো গোপাল দাদু। কাল থেকে অবশ্যই সব পাঠশালায় যাস, কিন্তু বন্ধুদেরও বলিস যেতে। ভাত, ডিম, দুধ, আরো কত কি ভালো ভালো সব খাবার দেওয়া হবে রে। তাই ডিমও দেবে? হ্যাঁ রে, মহারাজ এই নতুন নিয়ম করেছেন। আমি নিজে গিয়ে জিনিসপত্র দিয়ে আসবো। কে মজা, কে মজা! আমি তো তাহলে রোজ যাবো পাঠশালা। আমিও যাবো। বেশ দারুণ ব্যাপার হলো তো, এবার তো রোজ পাঠশালা যেতেই হবে। আচ্ছা বেশ, এবার চলি তাহলে। এই নাও গো ঠাকুর, সব জিনিস নিয়ে চলে এসেছি, একবার মিলিয়ে নাও দেখি। ঠিক আছে গোপাল দাদা, এখনই সব দেখে নিচ্ছি। যাক বাবা, গোপাল দাদা গেছে। এবার মন্ত্রী মশাইয়ের কথা মতো সব করলেই কেল্লা ফতে। কই গো ঠাকুর? এই তো হুকুম, আপনার কথা মতো সব কাজ হয়ে গেছে।
ওই দেখুন ওখানে জিনিসগুলো রাখা আছে, আপনি নিয়ে যেতে পারেন। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। ও কি অর্ধেক ডিম দিলে যে, বাকিটা কোথায়? কিসের বাকি? ডিমটা অমনি দেখতে। বললেই হলো, ডিম কখনো অর্ধেক হয়? বাকিটা কোথায় বলো, নইলে কিন্তু। আরে বাবা, তুমি ডিম খেতে খুব ভালোবাসো বুঝি? হ্যাঁ তো। তাহলে এটা জানো না যে অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়? সত্যি? হ্যাঁ, তা নয় তো কি মিথ্যে? ওই জন্যই তো আমি তোমাদের সকলকে অর্ধেক ডিম দিই। আরে বাস, এটা তো আমরা কেউই জানতাম না। ঠিক আছে, আমি আমার সকল বন্ধুকে এটা জানাবো। যাক বাবা, বিশ্বাস করলো তবে, নইলে আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আরে রান্নার ঠাকুর কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে। পেছন থেকে দেখে তো মন্ত্রী মশাই বলে মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো কি ব্যাপার। আরে গোপাল দাদা যে, তোমার কথাই ভাবছিলাম, আর দেখো তুমি চলে এলে। হুম, তুমি কি নিশ্চিত যে তুমি আমার কথাই ভাবছিলে? আমি তো তোমাকে কারোর একজনের সাথে কথা বলতে দেখলাম। আবার মন্ত্রী মশাইকে দেখে ফেলেনি তো? কথাটা বেফাঁস হয়ে যাওয়ার আগেই আমাকে কথা ঘোরাতে হবে। কি গো বলো, এত কি ভাবছো? ইয়ে, না না, এতে ভাবার আর কি আছে? কেউ না কারোর সাথে কথা বলিনি। আমি তো একাই ছিলাম। তুমি বোধহয় ভুল দেখেছো। হ্যাঁ, ভুলই হবে। কি ব্যাপার, ঠাকুর এভাবে বলছে কেন? তাহলে কি সত্যি ভুল দেখলাম, নাকি অন্য কোনো ব্যাপার আছে? না, পরে দেখতে হচ্ছে। ঠিক আছে, এই আমি যাই গো। হ্যাঁ, অনেক কাজ আছে। না না না, ঠাকুর যতই বলুক না কেন, কেউ ছিল না সেখানে, তবু মনটা কেমন যেন খটকা লাগছে। যাই হোক, মনে হওয়া নিয়ে তো আর কিছু করা যাবে না। এখন যাই কাজে। তা মন্ত্রী, পাঠশালায় রোজ ভালো মানের আনাজপাতি যাচ্ছে তো? আগে হ্যাঁ মহারাজ, আমি তো ভালো মানেরই সব চাল ডালের বায়না দিয়েছি। কথা মতো তো সেগুলোই পাঠানোর কথা। তবে বাকিটা গোপাল জানে। মানে গোপাল জানে মানে ঠিক কি বলতে চাইছেন আপনি মন্ত্রী মশাই? না মানে জিনিসগুলো সব নিয়ে তো তুমিই যাও, তাই আর কি। সেটাও করতে হচ্ছে, কারণ মহারাজ আপনার উপর ভরসা করতে পারেন না। গোপাল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মন্ত্রী, সপ্তাহে সপ্তাহে জিনিসের দাম মিটিয়ে দিচ্ছ তো? হ্যাঁ, আগের সপ্তাহের দাম মিটিয়ে দিয়েছি, কিন্তু পরেরটা বাকি। আর মহারাজ, বলছিলাম কি, পরের মাস থেকে জিনিসের দাম একটু বাড়তে পারে। কি হলো? মন্ত্রী মশাইয়ের এই ব্যাপারটা কেমন যেন লাগলো না, চোখে চোখে রাখতেই হবে। কিরে বুটি, তুই অর্ধেক ডিম খেয়ে বাকি অতটা রেখে দিলি কেন? রান্নাটা ভালো হয়নি বুঝি? না গো দিদা, খুব ভালো হয়েছে। আমি তো আসলে এখন এমনই খাচ্ছি। শিকিরি, কেন রে পুটি? তোর তো ডিম খুব প্রিয় ছিল রে। এখনো ভালো লাগে। তাহলে পুরো ডিম খাচ্ছিস না কেন? এ বাবা, তুমিও জানো না, অর্ধেক ডিমের শক্তি গোটা ডিমের থেকে বেশি, মানে দ্বিগুণ শক্তি। এই বলে কি গো? এই, তোকে এমন কথা কে বলেছে রে? ওমা, কেন? পাঠশালার রান্নার ঠাকুর আমাদের তো রোজ অর্ধেক ডিমই দেয়। ওই জন্য আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তখন বলল অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়। বলিস কি রে, এতদিন ধরে এসব চলছে? না, মহারাজকে জানাতে হবে। আরে গোপাল এত সকাল সকাল রাজবাড়ির দিকে যাচ্ছে কেন? গিয়ে আড়াল থেকে দেখি তো। বলো গোপাল, কি হয়েছে?
হঠাৎ কেন এভাবে একা দেখা করার কথা বললে? আসলে মহারাজ, আমি চাই না এই ব্যাপারটা মন্ত্রীমশাই জানুক, তাই একান্তে আপনার সাথে কথা বলতে চাই। কেন, কি হয়েছে সব খুলে বলো। তাহলে শুনুন মহারাজ। কি সাংঘাতিক ব্যাপার! আমি এখনই ওই রান্নার ঠাকুরকে কারাগারে বন্দি করার আদেশ দিচ্ছি। না না মহারাজ, সেটা ভুলেও করতে যাবেন না। আমার এই পুরো ব্যাপারটাতেই সন্দেহ আছে। পুরো পরিকল্পনার পেছনে মনে হচ্ছে অন্য কেউ আছে মহারাজ। তুমি ঠিক কার কথা বলতে চাইছো? প্রমাণ ছাড়া তো আমি কারোর নাম বলতে পারবো না মহারাজ। এই রে, গোপাল বোধহয় সবটা বুঝতে পেরেছে। এবার কি করে নিজেকে বাঁচাই? কি করি? পেয়েছি। শোনো ঠাকুর, এখন কিন্তু মহারাজ সবটা জেনে গেছে, তাই দেখো যাই হয়ে যাক না কেন আমার নামটা যেন না আসে, নইলে কিন্তু তোমাকেই রাজ্য ছাড়া হতে হবে। না না হুকুম, দয়া করে এ কাজ করবেন না। আমি মরে গেলেও আপনার নাম নেব না। মাথায় থাকে যেন। বলো বলো, তুমি কেন এমন করেছো? আগে আগে আমি নিজে থেকে এসব করিনি মহারাজ। আমাকে এসব করার জন্য বাধ্য করা হয়েছে। কে তোমাকে সব করতে বলেছে? আগে গোপাল দাদা। কি মিথ্যে কথা! বেশ হয়েছে, এবার ঠেলা বুঝুক গোপাল। দেখলেন মহারাজ, খুব ভরসা করতেন না আপনি গোপালের ওপর? ভাবা যায় তলে তলে এই। মহারাজ, আমি সত্যিই সব কিছু করিনি। আমি যদি এটাতে যুক্ত হতাম তাহলে কি আপনাকে নিজে থেকে এসব জানাতাম? দেখো গোপাল, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। সবাই জানে তোমার মাথায় কত বুদ্ধি। তুমি ইচ্ছা করে আগে গন্ডগোল করে তারপর সেটা ঢাকতে নিজে থেকে সব বলছো। গোপাল, তুমি সত্যি করেছো কি করনি সেটা কিন্তু তোমাকেই প্রমাণ করতে হবে। এটা যেমন সত্যি যে এসব যে ঘটছে সেটা তুমি আমায় জানিয়েছো প্রথম, তেমনি এটাও সত্যি যে প্রতিদিনের শস্যের বস্তা তুমি নিয়ে যাও পাঠশালায়, তাই তোমাকেও যে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বেশ, তাহলে আমি প্রমাণ জোগাড় করেই তবে এই রাজসভায় পা দেব। আজকের পরে আমি আরো নিশ্চিত যে এসবের পিছনে মন্ত্রীমশাই যুক্ত আছে। এবার শুধু ওনাকে হাতে নাতে ধরার ব্যবস্থা করতে হবে। ও কি দাদু, তুমি এই সময় বাড়ি ফিরছো? হ্যাঁ রে, তোর দাদুকে আর চোরের অপবাদ দিয়েছে, তাই প্রমাণ জোগাড় না করে আমি রাজসভায় যাব না। কি বললি? তোমাকে কে ছেলের অপবাদ দিয়েছে? কে আবার? ওই মন্ত্রী। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আসল চোর ওই মন্ত্রী। বাস, তাহলে আর চিন্তা কি? আমরা আছি তো, মন্ত্রীর ওপর নজর রেখে তোমাকে সব খবর দিয়ে যাব। হ্যাঁ দাদু, আমারও অনেক রাগ হয়েছে। এতদিন মিথ্যে বলে আমাদের অর্ধেক ডিম খাইয়েছে। আমি এটা কিছুতেই মানতে পারছি না। এবার সত্যিটা সবার সামনে আসবেই। নাও নাও, আজকের চাল ডাল সব এই বস্তাতে আছে। এই নিন আজকের মূল্য। দেখো, অর্থটা কিন্তু বড় কথা নয়। তোমার যে রোজ বিক্রি বাট্টা বেড়ে গেছে, আর তার জন্যই তোমার তো আমাকে মিষ্টি খাওয়ানো উচিত। একদম, আমি কালই আপনাকে মিষ্টি খাওয়াবো, একদম পাকা কথা। তাহলে আজ চলি, কাল দেখা হবে। দেখলি মন্ত্রীমশাই কি বদমাইশ। চল এখনই গিয়ে গোপাল দাদুকে সব বলি। তাহলে এটাই হলো আসল ব্যাপার। খাওয়াচ্ছি ওকে মিষ্টি। হ্যাঁ গোপাল দাদু, একেবারে আচ্ছা করে দাওয়াই দিও। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলি। কাল তোরা ওই পাশের গ্রামের দোকানদারকে কিছু একটা করে আটকে রাখবি, আর আমি সেই সুযোগে মন্ত্রীর সাথে দেখা করব। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তোরা এখন যা, আমিও একবার মহারাজের সাথে দেখা করে আসি। আসতে পারি মহারাজ? আরে
আরে গোপাল যে, এসো এসো। মহারাজ, কথা মতো আমি প্রমাণ জোগাড় করে ফেলেছি, কিন্তু সেটা দেখার জন্য আপনাকে কাল আমার সাথে একটা জায়গায় যেতে হবে। বেশ, আমি যাবো। এই কি তুমি কে? আগে আমি মালিকের খুব বিশ্বস্ত কর্মচারী। আজ সকালে মালিক একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমাকে পাঠালো। কিন্তু কথা মতো আপনার জন্য মিষ্টি পাঠিয়েছে। এই তাই নাকি? দাও 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 দাও, শুনেছি তোমাদের গ্রামের মিষ্টিও নাকি খুব ভালো। হ্যাঁ, ওই আর কি। নিন। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে, বাঁচাও। কেমন চলে গেল, লাগছে চলে গেল। মন্ত্রী মশাই? গোপাল, তুমি? তোমায় আমি ছাড়বো না। এই যে গোপাল দাদু, আসল দোকানদার। আসল দোকানদার? এই রে, এবার কি হবে? তোমার কি আর কিছু বলার আছে মন্ত্রী? তোমার সব কর্মকাণ্ড আমাদের কাছে ফাঁস হয়ে গেছে। তোমার সাহস কি করে হয় কৃষ্ণনগরের ভবিষ্যতের সাথে এমন করার? ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, ক্ষমা করে দিন। না 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 না, শাস্তি তো তোমাকে পেতেই হবে। সেপাই, আজ থেকে মন্ত্রীকে রোজ সকালে 100 বার বেতের বাড়ি ও অর্ধেক খাবার দেওয়া হবে। অর্ধেক খাবার? কেন জানেন না? অর্ধেক খেলে দ্বিগুণ শক্তি বাড়ে। ওরে বাবা গো, আমার 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 মাথা ঘুরছে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।